প্রিয় শিক্ষার্থী, আজ আমরা যে নতুন বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি ইউনিট 3-র টপিকের নাম হচ্ছে একাডেমিক শৃঙ্খলা হিসাবে শিক্ষা। এর ভিতরে যে সাব টপিক রয়েছে সেই টপিকের বা বিষয়ের নাম সামাজিক বিজ্ঞান এবং প্রাকৃতিক বিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে শিক্ষা। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে সামাজিক বিজ্ঞান হিসাবে শিক্ষা, এই বিষয়বস্তুর উপর যদি আমরা আলোকিত করতে চাই তাহলে আমাদের জানতে হবে এর সংজ্ঞা কী রয়েছে। যে এটি একটি সামাজিক বিজ্ঞান হিসেবে শিক্ষা মানুষের আচরণ, সমাজ এবং প্রতিষ্ঠান বোঝার উপর দৃষ্টি নিবদ্ধ করে। পাশাপাশিভাবে এই সংজ্ঞাকেই যদি আমরা নতুন করে বলতে চাই তাহলে এভাবেও বলতে পারি যে সামাজিক বিজ্ঞান শিক্ষা হলো অধ্যয়নের একটি ক্ষুদ্র যা ছাত্রদের সমাজ, সংস্কৃতি এবং মানব আচরণ সম্পর্কে শেখানোর জন্য বিভিন্ন শাখার জ্ঞান এবং কৌশলগুলিকে একত্রিত করে। এটা ছাড়াও যদি আমরা অন্য কোনো সংজ্ঞা দিতে চাই তাহলে সেই সংজ্ঞাটা এমন হতে পারে যে সামাজিক বিজ্ঞান শিক্ষার লক্ষ্য শিক্ষার্থীদের সামাজিক অধ্যয়নের বিষয়গুলি বুঝতে সাহায্য করা এবং তাদের একটি জটিল এবং বৈচিত্র্যময় বিশ্বের জন্য প্রস্তুত করা। তো এই যে তিনটে শব্দের মধ্যে শিক্ষা, বিজ্ঞান এবং সমাজ, এই তিনটাকে যদি আমরা একত্রিত করি তাহলে এইরকমই অর্থ আমাদের বেরিয়ে আসবে। অর্থাৎ সমাজকে বিজ্ঞানের সাথে কিভাবে শিক্ষিত করা যাবে এর উপরেই আমাদের বিষয়বস্তুটা থাকবে। এই বস্তু বলতে গিয়ে আমাদের জানতে হবে যে সামাজিক বিজ্ঞানে শিক্ষার উদ্দেশ্যটা কী। এর কয়েকটি উদ্দেশ্যের মধ্যে 4টে উদ্দেশ্য বিশেষভাবে বলতে চাই। সেই উদ্দেশ্য হচ্ছে যে বৈচিত্র্য বোঝা, অর্থাৎ আমাদের যে এই বিভিন্ন সমাজ রয়েছে, সমাজের মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের রিচুয়াল বা আমরা বিভিন্ন ধরনের কালচার বলতে পারি, বা আমাদের বিভিন্ন ধরনের ধর্ম বলতে পারি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান বলতে পারি, উৎসব বলতে পারি। এই সমস্ত জিনিসের ওপর বেশ করেই কিন্তু আমাদের বৈচিত্র্য রয়েছে এবং এই বৈচিত্র্যটা কিন্তু আমাদের সোসাইটিতে বা সমাজের মধ্যে আছে বলেই আমরা এটাকে নিয়ে চলতে পারি। পাশাপাশিভাবে আরেকটা উদ্দেশ্য আমরা বলতে পারি, এই বিষয়বস্তুর মাধ্যমে সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ কিন্তু আমরা করতে পারি। অর্থাৎ যেটা আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং বলি, অর্থাৎ যে চিন্তাভাবনার সমালোচনামূলক বিকাশ করা যায় সেই বিকাশটাকে আরও কিভাবে উন্নত করা যায় সেই বিষয়ে কিন্তু আমরা এখানে এটাকে আলোকিত করতে পারবো। অন্যদিক থেকে আমরা যদি এর উদ্দেশ্য আবার বিবেচনা করি তাহলে বলবো যে এই এডুকেশন অ্যাজ এ সোশ্যাল সায়েন্স আমরা একটা কোনো শব্দকে যুক্ত করে আমরা এখানে একবার বলতে পারি যে এটা আমাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে। যোগাযোগ বলতে শুধু কথাবার্তা বা মানুষের সাথে কথাবার্তার মাধ্যমে যোগাযোগ করা সেটা নয়, আমাদের বিভিন্নভাবে একে অপরের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা, এটাও কিন্তু আমাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করার একটা বিশেষ উপায় হিসেবে এটাকে গণ্য করা হয়। অন্যদিক থেকে আমরা যদি এটাকে বলি আরেকটা উদ্দেশ্য, 4র্থ নম্বর উদ্দেশ্য যদি বলি, তো সেই উদ্দেশ্যের মধ্যে আমরা বলতে পারি সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা। তো এই যে সচেতনতা যদি বাড়াতে চাই তাহলে আমাদের অনেকগুলো দিকে বিবেচনা করতে হবে। অর্থাৎ আমাদের যে সমাজে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যাবে সেটার উপর কিন্তু এটা বিশেষভাবে আলোকিত করা হয়। তো এই আমরা বিশেষ 4টি উদ্দেশ্যের কথা এখানে কিন্তু বলতে পারি। এরপরে যদি আমরা সমাজবিজ্ঞানের বিভিন্ন অধ্যয়নের
মূল ক্ষেত্র যদি ধরি, অর্থাৎ আমাদের কি এরিয়া অফ স্টাডি যদি এডুকেশনে বলতে চাই, সেই ক্ষেত্রে কি কি এরিয়া বা কোন কোন অধ্যায়ের সাথে আমরা যুক্ত করতে পারবো। সামাজিক বিজ্ঞান হিসাবে শিক্ষার অধ্যয়নের মূল ক্ষেত্র হিসাবে যদি আমরা বিবেচনা করি, তাহলে তাতে আমাদের সোশিওলজি, এডুকেশন, সাইকোলজি, এই যে বিভিন্ন শব্দগুলো আমি বললাম, এগুলোর কথাও কিন্তু আমরা জানতে পারবো। এক এক করে যদি আমরা শব্দগুলোকে বিবেচনা করি, যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা এরভাবে বলতে পারবো যে সমাজ বিজ্ঞানী হিসাবে শিক্ষার অধ্যয়নের মূল ক্ষেত্র প্রথম বলতে পারি শিক্ষার সমাজবিজ্ঞান, অর্থাৎ সোশিওলজি অফ এডুকেশন। ইহা কি করে? শিক্ষা এবং সমাজের মধ্যে একটা সম্পর্ক পরীক্ষা করে। আমাদের সমাজে শিক্ষার কি ভূমিকা রয়েছে, বা সমাজের সাথে শিক্ষা বা শিক্ষার সাথে সমাজের একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ককে খুব সুন্দরভাবে এটা কিন্তু প্রকাশ করতে পারে। কাজেই শিক্ষা সমাজবিজ্ঞানে এই যে বিশেষ সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু আমরা খুব সহজে বলে দিতে পারি। অন্য দিক থেকে আরেকটা দিক যদি ভাবা যায়, সেটা হচ্ছে শিক্ষার মনোবিজ্ঞান, অর্থাৎ সাইকোলজি অফ এডুকেশন। শিক্ষার মনোবিজ্ঞানের কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানতে পারবো যে ব্যক্তিরা কিভাবে শেখে এবং সময়ের সাথে বিকাশ করে তার কিভাবে অধ্যয়ন করে। অর্থাৎ আমি কোনো ব্যক্তিকে কি করে শেখাবো, বা আরেকজন ব্যক্তিকে কিভাবে শেখাবে, সেই শেখাতে গিয়ে কোন কোন জিনিসের ওপর লক্ষ্য রাখবে, তাকে শেখাতে গিয়ে কোন কোন জিনিসের ওপর বেশি করে লক্ষ্য দিয়ে সেই জিনিসটাকে পরিবেশন করবে, এই সমস্ত জিনিসই কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের সাথে যুক্ত। তৃতীয় ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় এখানে তুলে ধরতে পারি, সেটা হচ্ছে শিক্ষার অর্থনীতি। শিক্ষা আর্থিক ও অর্থনৈতিক দিকগুলোকে বিশ্লেষণ করে এই বিভাগ। আমরা যদি শিক্ষার অর্থনীতি বা ইকোনমিক অফ এডুকেশনের কথা যদি বলি, তাহলে এই ক্ষেত্রের মাধ্যমে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় অর্থনীতির কি ভূমিকা রয়েছে, কোন অর্থনীতিতে কেমন করে বিকাশ ঘটবে, আমাদের সমাজে অর্থনীতির কীরকম ভূমিকা আছে, বা সেই ভূমিকাকে কিভাবে আরও বেশি ইনক্রিজ করা যেতে পারে, বা সেই ভূমিকার মধ্যে কোথায় গলদ রয়েছে, সেই গলদটা দূর করার জন্য কোন ধরনের ইকোনমিক স্ট্র্যাটেজিটাকে ফলো করতে হবে, এই সমস্ত জিনিসই কিন্তু আমরা শিক্ষার অর্থনীতির মাধ্যমে জেনে নিতে পারব। অন্যদিকে আমরা আরেকটা পয়েন্ট যদি বিশ্লেষণ করি, সেটা হচ্ছে শিক্ষার নৃবিজ্ঞান, অর্থাৎ অ্যানথ্রোপোলজি অফ এডুকেশন। ইহা কি করে? ইহার শিক্ষার সাংস্কৃতিক মাত্রার উপর দৃষ্টি নিবদ্ধ করে। আমাদের সমাজবিজ্ঞানে বিভিন্ন ধরনের কালচার রয়েছে, বিভিন্ন ধরনের উৎসব রয়েছে, বিভিন্ন ধরনের রিচুয়াল রয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের লোক রয়েছে, তাদের বিভিন্ন আচার আচরণ রয়েছে, এবং সেগুলোকে কিভাবে পরীক্ষা করা যায়, বা সেগুলোর মধ্যে কোনটা ভালো জিনিস রয়েছে বা কোনটা খারাপ জিনিস রয়েছে, কোন জিনিসটার মধ্যে কুসংস্কার রয়েছে, কোন জিনিসটার মধ্যে কোনো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি রয়েছে, এই সমস্ত জিনিসই কিন্তু আমরা অ্যানথ্রোপোলজির বা শিক্ষার নৃবিজ্ঞানের মাধ্যমে আমরা কিন্তু জেনে নিতে পারি। আবার আমরা যদি এর মধ্যে আরেকটা দিক দেখি, সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার সাথে রাষ্ট্রবিজ্ঞানের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে কি বলতে পারি আমরা বলতে পারি যে ক্ষমতা এবং রাজনীতি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে প্রভাবিত করে বা তা পরীক্ষা করে। আমরা জানি যে রাজনীতির সাথে শিক্ষা কিন্তু একে অপরের সাথে ভীষণভাবে জড়িত। আমরা একসাথে বলতে পারি এটা পয়সার দুটো কয়েন বলা যেতে পারে। রাজনীতি ছাড়া শিক্ষাকে এখন বিবেচনা করা যেতে পারে না, বা শিক্ষার সাথে রাজনীতিকে আলাদা করে দেখা যেতে পারে না। কারণ শিক্ষার মাধ্যমে আমরা রাজনীতির যে বিভিন্ন প্রভাবগুলো আছে সেগুলোকে আমরা জানতে পারি, বা এই রাষ্ট্রবিজ্ঞানের মাধ্যমেও আমরা আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে পরিবর্তন করব সেটাও কিন্তু আমরা জানতে পারি। পরবর্তী ক্ষেত্রে আমরা যদি আরেকটা বিষয় যদি দেখি,
সেটা আমরা বলতে পারি শিক্ষার সাথে ইতিহাস। সময়ের সাথে সাথে শিক্ষা ব্যবস্থা, দর্শন এবং অনুশীলনের বিকাশের তদন্ত করে ইহা। সেক্ষেত্রে আমরা জানতে পারি বা দেখতে পারি যে শিক্ষা এবং ইতিহাস একে অপরের সাথে কীভাবে পরিপূরক হিসাবে কাজ করে। আমরা যদি একটা সহজ উদাহরণ নিই তাহলে আমরা খুব সহজে বলতে পারবো যে আজ থেকে স্বাধীনতার আগে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল বা বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল। এই সমস্ত জিনিস যদি জানতে হয় তাহলে আমাদের ইতিহাসের উপর নজর দিতে হবে। তাহলে সেই সময় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, সেই সময় নারীদের শিক্ষার ব্যবস্থা কেমন ছিল, বা সেই সময় সমগ্র সমাজ কিভাবে শিক্ষাকে নিয়ে ভাবত, এই সমস্ত জিনিস কিন্তু আমরা জানতে পারবো যদি শিক্ষা এবং ইতিহাসের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারি। অন্যদিকে আমরা আরেকটা দিক আলোচনা করতে পারি, সেটা হচ্ছে শিক্ষার দর্শন বা ফিলসফি অফ এডুকেশন। ইহা কি করে? শিক্ষাকে ঘিরে দার্শনিক ভিত্তি এবং নৈতিক প্রশ্নগুলোকে পরীক্ষা করে। যেমন আমরা ছোট্ট উদাহরণ হিসেবে যদি বলি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, উনার যে দর্শন, যে শিক্ষাকে কিভাবে পরিবেশের সাথে যুক্ত করতে হবে, কিভাবে খুব সহজ এবং সরলভাবে ছেলে মেয়েদেরকে পড়াতে হবে, এই যে দর্শন উনি দিয়ে গেছেন, বা আমরা যদি মহাত্মা গান্ধীর বিভিন্ন যে দর্শনগুলো যদি আমরা দেখি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা খুব সহজভাবে বলতে পারি যে উনাদের দর্শন সত্যি শিক্ষার জগৎটাকে অনেক বেশি অধ্যায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তো এটা এক সেন্সে বলা যেতে পারে যে শিক্ষার সাথে দর্শনের একটা খুব নিবিড় সম্পর্ক রয়েছে। পাশাপাশিভাবে আমরা যদি আরেকটা দিক যদি বিবেচনা করি তাহলে হচ্ছে তুলনামূলক শিক্ষা, অর্থাৎ কম্পারেটিভ এডুকেশন। ইহা কি করে? যে বিভিন্ন দেশ এবং সংস্কৃতির শিক্ষা ব্যবস্থা, নীতি এবং অনুশীলনের তুলনা করে। এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? এক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমার দেশে কীরকম শিক্ষা ব্যবস্থা রয়েছে, বা আমাদের বাইরের দেশে বা অন্য দেশে শিক্ষা ব্যবস্থা কেমন রয়েছে। আমাদের দেশে বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করতে গেলে কি কি সমস্যা বা কি কি সুবিধা আমরা পাই, বা অন্য দেশের শিক্ষা ব্যবস্থার কি কি সুবিধা, কি কি অসুবিধা আছে, বা অন্য দেশ থেকে এই তুলনামূলক শিক্ষার ব্যাপার জানার ফলে আমরা নতুন কি এখানে প্রয়োগ করতে পারি, এই সমস্ত জিনিস কিন্তু আমরা এখানে আলোচনা করতে পারি। অন্যদিক থেকে এই যে সমাজবিজ্ঞান হিসেবে শিক্ষা অধ্যয়নের মূল ক্ষেত্র, আরেকটা ক্ষেত্র, সেটা হচ্ছে লিঙ্গ এবং শিক্ষা। শিক্ষাগত অভিজ্ঞতা, সুযোগ এবং ফলাফলকে কিভাবে লিঙ্গ প্রভাবিত করে তার অধ্যয়ন করে। আরেকটা দিক যদি আমরা বিচার করি তাহলে সেটা হচ্ছে বিশ্বায়ন এবং শিক্ষা। আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা বলেছে যে শিক্ষাকে গ্লোবালাইজ করতে হবে, এবং এনইপি 2020-তে একটা সুন্দর কথা আছে, গ্লোবাল এডুকেশন, প্রমোট আওয়ার এডুকেশন সো দ্যাট উই উইল ডেভেলপ আওয়ার গ্লোবাল অ্যাসপেক্ট। জ্ঞানের বিস্তার যদি করতে হয়, আন্তর্জাতিক মাপের যদি আমাদের শিক্ষাকে নিয়ে যেতে হয়, আমাদের শিক্ষাকে যদি বিশ্বব্যাপী করতে হয়, তাহলে এই যে বিশ্বায়নের যে শিক্ষা, সেটার উপর আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তাহলেই কিন্তু আমরা বিশ্বায়ন এবং শিক্ষার ব্যাপারটা খুব বেশি কেন্দ্রীভূত করতে পারব। অন্যদিক থেকে আমরা যদি দেখি যে শিক্ষার জন্য সামাজিক বিজ্ঞান এবং পদ্ধতির তাত্ত্বিক কাঠামো কীরকম থাকতে পারে, এটা নিবিড়ভাবে কেন্দ্রীভূত করে যে শিক্ষার সংস্কৃতি এবং সামাজিক প্রেক্ষাপট দ্বারা প্রভাবিত একটি সহযোগী প্রক্রিয়া। এইবার দেখুন আরেকটা দিক আমরা যদি বলি তাহলে সেটা হচ্ছে সমালোচনামূলক শিক্ষাবিদ্যা। সেই ক্ষেত্রে আমরা বলি ক্রিটিক্যাল পেডাগজি। পল ফরের কতগুলো কথা আমরা দেখি যে উনি কিন্তু শিক্ষা সামাজিক পরিবর্তন এবং ক্ষমতায়নের একটি হাতিয়ার হিসেবে উনি বলেছেন। যেমন সামাজিক গঠনবাদের ক্ষেত্রে ভাইগস্কি উনার তথ্য দিয়ে গেছেন যে সমাজকে কিভাবে এগিয়ে নিতে হবে এবং সমাজের সাথে সাথে সবাইকে যেতে হবে, যাতে সমাজের সমস্ত মানুষ শিক্ষাটাকে নিতে পারে এবং শিক্ষাটাকে আরও বেশি বিস্তার লাভ করাতে পারে।
ছোট জ্ঞানকে বড় জ্ঞানে কিভাবে পরিবর্তন করা যেতে পারে। সেই রকমই এই ক্রিটিক্যাল পেডাগজি বা সমালোচনামূলক শিক্ষাবিদ্যা যদি আমরা ভাবি, তো সেই ক্ষেত্রে সমালোচনা করে শিক্ষাটাকে আমরা একটা অন্য পর্যায়ে নিয়ে যেতে পারবো। বিভিন্ন ধরনের সমাজের যে পরিবর্তন হচ্ছে, আমরা যদি ভালো করে সমালোচনা না করি তাহলে কিন্তু সেই শিক্ষার মধ্যে কোথায় গলদ রয়েছে, সেই শিক্ষার মধ্যে কোথায় পরিবর্তন করতে হবে, সেটা কিন্তু আমরা মোটেই জানতে পারবো না। তো সেই জন্য এই ক্রিটিক্যাল পেডাগজির উপর যদি বেশি জোর দেওয়া হয় তাহলে নিশ্চয়ই আমরা এই অ্যাপ্রোচটাকে বা এই তাত্ত্বিক কাঠামোটাকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটার মধ্যে আরেকটা বিষয় আমরা আলোচনা এখানে করব, সেটা হচ্ছে শিক্ষায় সিস্টেম তত্ত্ব। অর্থাৎ শিক্ষাকে বাহ্যিক এবং আভ্যন্তরীণ কারণগুলির দ্বারা প্রভাবিত একটি অন্তঃসংযুক্ত সিস্টেম হিসাবে দেখে। অর্থাৎ আমরা আমাদের সিস্টেমের মধ্যে বিভিন্ন যে ইন্টারনাল ফোর্স বা এক্সটার্নাল ফোর্স বা বাইরে থেকে যে চাপ রয়েছে বা ভেতরে যে চাপ রয়েছে, সেই চাপের মাধ্যমে আমরা আমাদের যে সোসাইটি সেটাকে কিভাবে ঠিকমতো করে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটার উপর আমরা কিন্তু এখানে আলোচনা করে নিতে পারি। এবার অন্য বিষয় যদি আমরা এখানে দেখি তাহলে সেটা হচ্ছে যে সামাজিক বিজ্ঞান হিসাবে শিক্ষার গবেষণা পদ্ধতি, রিসার্চ মেথড ইন এডুকেশন অ্যাজ এ সোশ্যাল সায়েন্স। সামাজিক বিজ্ঞান হিসেবে শিক্ষায় কীরকম গবেষণা হবে সেটার উপর যদি আমরা কেন্দ্রীভূত করি তাহলে আমরা দুটো বিষয়কে বিশেষভাবে নজর দেব। সেই দুটো বিষয়ের উপর নজর দেব, একটা হচ্ছে গুণগত পদ্ধতি, যাকে আমরা কোয়ালিটেটিভ মেথড বলি, আরেকটা হচ্ছে পরিমাণগত পদ্ধতি, যাকে আমরা কোয়ান্টিটেটিভ মেথড বলি। এই গুণগত পদ্ধতির কথা যদি আমরা বিচার করি তাহলে সেই ক্ষেত্রে এই গুণগত পদ্ধতিকেও আমরা কিন্তু অনেক ভাগে ভাগ করতে পারি। কিছু ভাগের নাম আমি এখানে আলোচনা করছি, সেটার মধ্যে একটা হচ্ছে এথনোগ্রাফিক রিসার্চ। এই এথনোগ্রাফিক রিসার্চ হচ্ছে এমন একটা রিসার্চ যেখানে আমরা আমাদের যে কালচার রয়েছে, আমাদের যে বিভিন্ন ধরনের কাজকর্ম আমরা সোসাইটিতে করি, আমরা কি ধরনের রিচুয়াল আমরা ফলো করি, এই সমস্ত বিষয়বস্তুর ওপর কিন্তু এই এথনোগ্রাফি রিসার্চটা হয়। আমরা ছোট্ট উদাহরণ হিসাবে বলতে পারি, আমরা অনেক সময় দেখি যে কিছু মানুষ গাছকে পুজো করে। আমরা এটাও দেখি যে বিভিন্ন মানুষ জলকে পুজো করে। তাহলে এই যে জলকে পুজো করা বা গাছকে পুজো করা, এর মধ্যে কোনো কি কুসংস্কার রয়েছে, না এখানে কোনো বৈজ্ঞানিক তথ্য রয়েছে? এই তথ্যগুলোকে ঠিকমতো তুলে ধরার যে ব্যাপার, সেটাই কিন্তু আমরা এথনোগ্রাফিক স্টাডিতে করে থাকি। পাশাপাশিভাবে আমরা অংশগ্রহণকারীদের পর্যবেক্ষণ করতে পারি, অর্থাৎ পার্টিসিপেটরি অবজারভেশন। সেটা সরাসরি হতে পারে বা প্রত্যক্ষভাবে হতে পারে, পরোক্ষভাবে হতে পারে, যাকে আমরা পার্টিসিপেটরি অবজারভেশন আর নন পার্টিসিপেটরি অবজারভেশন এই ধরনের টার্ম দিয়ে, এই ধরনের কথা দিয়ে আমরা এটাকে বিবেচনা করি। আরেকটা পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে কেস স্টাডি। অর্থাৎ গভীরভাবে কোনো একটা বিষয়বস্তুকে গবেষণা করা, দীর্ঘদিন ধরে গবেষণা করে তার সমস্যা কি হচ্ছে সেটাকে দেখে এগিয়ে যাওয়া, বা সেই সমস্যাকে মাঝে মাঝে ফলো আপ করা, যাকে আমরা বলি সেই রিসার্চের ভাষায়। তো এই কেস স্টাডির মাধ্যমেও কিন্তু আমরা গুণগত পদ্ধতি গবেষণা করতে পারি। এবার আসি আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে পরিমাণগত পদ্ধতি, যাকে আমরা কোয়ান্টিটেটিভ মেথড বা কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড বলি। এই ক্ষেত্রে আমরা কি করি? এই ক্ষেত্রে আমরা সমীক্ষা করতে পারি বা সার্ভে করতে পারি। এই সমীক্ষার মাধ্যমে আমরা প্রচুর তথ্য জোগাড় করতে পারি এবং জোগাড় করে সেটাকে আমরা বিভিন্ন গাণিতিক রূপ দিয়ে সেটাকে পরিবেশন করতে পারি। পাশাপাশিভাবে পরীক্ষামূলক নকশাও তৈরি করতে পারি, যাকে আমরা এক্সপেরিমেন্টাল ডিজাইন বলি। অর্থাৎ কোনো একটা ঘটনা পরিপ্রেক্ষিতে সেই ঘটনাকে এক্সপেরিমেন্ট করে বা পরীক্ষামূলক নকশা তৈরি করে আমরা সেটাকে সমাধান করতে পারি। এবং এই যে বিভিন্ন তথ্যগুলোকে নিয়ে আমি যে সমাধান করব, তার জন্য আমাকে গণনা করতে হবে
এই গণনা বা পরিসংখ্যান বিশ্লেষণ যদি করি তাহলে আমরা কিন্তু একটা গবেষণাকে সঠিকভাবে শেষ করতে পারবো। এডুকেশন অ্যাজ এ ন্যাচারাল সায়েন্স এই কথাটা যদি আমরা বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন কোন দিকের ওপর খুব বেশি নজর দেব। প্রাকৃতিক বিজ্ঞান শিক্ষা হলো একটি জটিল ক্ষেত্র যাতে শিক্ষার্থীদের পরিবেশবিদ্যা, পরিবেশ, প্রাণীবিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান এবং আরও অনেক কিছু সহ প্রাকৃতিক জগৎ সম্পর্কে শিক্ষা দিয়ে দেওয়া। এর সাথে সাথে আমরা আরও কতগুলো জিনিস যোগ করতে পারি যে প্রাকৃতিক বিজ্ঞান হিসেবে শিক্ষার কীরকম কী রয়েছে। তাতে আমরা বলতে পারি এটি পদার্থবিদ্যা বা জীববিজ্ঞান বা রসায়নের মতো বিষয়গুলি সহ অন্যান্য বিভিন্ন প্রাকৃতিক বা বিশ্বের অধ্যয়ন করা। আমরা এইটা কিন্তু প্রাকৃতিক বিজ্ঞান হিসেবে করে নিতে পারি। অন্যদিক থেকে আমরা বলতে পারি এটি একটি স্বার্থ, শক্তি এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য। কারণ আমরা যখন কোনো প্রাকৃতিক বিজ্ঞান হিসেবে শিক্ষা ওপর বিবেচনা করি তো সেটা যেহেতু সম্পূর্ণরূপে আমরা দেখে শুনে পরীক্ষা নিরীক্ষা করে, অর্থাৎ যার মধ্যে সত্যতা রয়েছে তার উপর নির্ভর করে যখন আমরা কোনো কাজ করি তাহলে সেই কাজটা পরিবেশের সাথে কিভাবে ফিট হবে বা পরিবেশের সাথে কিভাবে খাপ খেয়ে যাবে সেই কথাটা কিন্তু আমরা খুব সহজে প্রাকৃতিক বিজ্ঞান হিসাবে আমরা তুলে ধরতে পারবো। এর সাথে সাথে আমরা এই প্রাকৃতিক বিজ্ঞানের কয়েকটা তথ্য যদি বা কয়েকটা বিষয় যদি তুলে ধরি তাতে আসবে প্রাকৃতিক বিজ্ঞানের শিক্ষার উদ্দেশ্য। যেমন সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে আমরা কিছু উদ্দেশ্য পেয়েছিলাম, ঠিক সেইভাবেই এই প্রাকৃতিক বিজ্ঞান শিক্ষারও কতগুলো উদ্দেশ্য রয়েছে। কয়েকটা উদ্দেশ্য আমি এখানে দেখাবো। প্রথম উদ্দেশ্য হিসাবে আমরা বলতে পারি যে বৈজ্ঞানিক সাক্ষরতার বিকাশ, ডেভেলপিং সায়েন্টিফিক লিটারেসি। শিক্ষার্থীদের প্রাকৃতিক ঘটনা এবং বৈজ্ঞানিক নীতির জ্ঞান দিয়ে সজ্জিত করা। আমাদের সমাজে প্রচুর ঘটনা ঘটে, যে ঘটনা অনেক সময় আমাদের চোখের সামনে থাকলেও আমরা সেটাকে ঠিকমতো করে সেটাকে বুঝে উঠতে পারি না। যেমন একটা ছোট্ট ঘটনা আমরা এখানে বলতে পারি, আমরা দেখি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি যে হচ্ছে, এই বৃষ্টি হওয়ার পিছনে কোনো ম্যাজিক রয়েছে না অন্য কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে? বা বৃষ্টি হওয়ার ফলে যে জলটা নিচে এলো সেই জলটা আবার কি উপরে চলে যায়? এর পিছনে কি কারণ রয়েছে? সেটা কেমন করে যাচ্ছে? বৃষ্টি হওয়ার পিছনে কি কারণ রয়েছে? অনেক সময় আমরা এমনও দেখি বৃষ্টি যখন পড়ে তার সাথে সাথে কিছু অ্যাসিডও পড়ে, তখন তাকে আমরা অ্যাসিড রেইন বলি। তো আমরা এই অ্যাসিড রেইনটা তৈরি করছি কী করে, বা এই যে পরিবেশ এই অ্যাসিড রেইনটা তৈরি করছে কী করে, এই সমস্ত ঘটনা যেগুলো আমাদের পরিবেশে ঘটে এবং তার বৈজ্ঞানিক তার রূপরেখা রয়েছে, সেটাকে যদি আমরা ভালো করে যদি বলতে পারি তাহলে আমাদের এই উদ্দেশ্য কিন্তু আমরা দিতে পারবো। অন্যদিক থেকে আমরা আরেকটা উদ্দেশ্য বলতে পারি যে সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যার সমাধানকে উৎসাহিত করে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি ইহা অনুসন্ধান ভিত্তিক শিক্ষা এবং বিশ্লেষক চিন্তাভাবনাকে উৎসাহিত করে। পাশাপাশিভাবে এটা সমস্যাগুলিকে সমাধান করতে এবং বিভিন্ন ধরনের যে ডেটা রয়েছে বা বিভিন্ন ধরনের যে সমস্ত আমরা ডেটা কালেক্ট করি সেগুলোকে বিশ্লেষণ করতে যৌক্তিক যুক্তি প্রয়োগ করে। এবার আমরা অন্য বিষয়ে আসি, সেটা হচ্ছে পরিবেশগত সচেতনতার প্রভাব। এখানে আমরা বলতে পারি যে এই পরিবেশের কিভাবে আমরা সচেতন করতে পারি, যেটা আমরা আগের যে পয়েন্ট রয়েছে, আগের যেটা আলোচনা করলাম সেই আলোচনার সাথে সম্পূর্ণভাবে যুক্ত। যে আমরা যদি পরিবেশকে কিভাবে সুস্থ পরিবেশকে আমরা কিভাবে স্বাভাবিক করে রাখবো এটা যদি আমরা জানি এবং সেটা সম্বন্ধে যদি সচেতন করি সমাজকে বা শিক্ষার্থীদের, তাহলে কিন্তু বিশেষ ভূমিকা অর্জন করবে এটা। কৌতূহল এবং সৃজনশীলতাকে উৎসাহিত করা। আমাদের সমাজে প্রচুর মানুষ রয়েছে যাদের মধ্যে
সৃজনশীলতা এবং উৎসাহিত রয়েছে। এবং আমাদের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য এবং জটিলতার মধ্যে শিক্ষার্থীদের প্রশ্ন করতে বা অন্বেষণ করতে বা উদ্বোধন করতে অনুপ্রাণিত করতে কিন্তু এটা বিশেষভাবে ভূমিকা অর্জন করে। সুতরাং এই যে বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পাবো। আমরা যদি অন্য বিষয় যদি দেখি তাহলে সেটা বলতে পারবো প্রযুক্তিগত এবং বৈজ্ঞানিক অগ্রগতির সমর্থনকারী হিসেবে এটাকে অনেক সময় বিবেচনা করে। অর্থাৎ যে আমাদের সমাজে এখন বিশেষভাবে ফোকাস করা হচ্ছে স্টেম এডুকেশন, যাকে আমরা সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স এই জিনিসের ওপর ফোকাস করছি বা এর উপর বেশি আমরা জোর দিচ্ছি। কেন জোর দিচ্ছি সেটা আমাদের এই কিন্তু ন্যাচারাল সায়েন্স বা প্রাকৃতিক বিজ্ঞানের মাধ্যমে আমরা তুলে ধরতে পারি। বিভাগীয় সংযোগ বৃদ্ধি করতে আমাদের ভীষণভাবে হেল্প করে। যেমন ভূগোলের সাথে ইতিহাসের কী সম্পর্ক, জীবন বিজ্ঞানের সাথে অঙ্কের কী সম্পর্ক, এটা আমরা খুব সহজেই বলতে পারি। স্থিতিস্থাপকতা এবং অভিযোজন যোগ্যতা তৈরি করতে সাহায্য করে। যেমন ছাত্রদের শেখানো, তাদেরকে শেখায় কিভাবে, তাদের কিভাবে শেখানো যেতে পারে, বা অপ্রত্যাশিত চ্যালেঞ্জগুলোর সাথে কিভাবে তারা খাপ খাওয়াতে পারবে, এই সমস্ত বিষয় কিন্তু আমরা এখানে জানতে পারি। বৈশ্বিক এবং নাগরিকতার প্রস্তুত করা, এটাও কিন্তু আমরা এখানে করতে পারি। আমরা যদি কিছু ক্ষেত্র যদি দেখি তাহলে জানতে পারবো, যেমন আমরা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে বা সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম, এরকমই এখানে কতগুলো তথ্য রয়েছে, যেটা হচ্ছে জ্ঞানীয় নিউরো সায়েন্স এবং শিক্ষা। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি মস্তিষ্কের বিকাশ কীভাবে হচ্ছে, শেখার ওপর এর প্রভাব কীভাবে পড়ে, সেটা আমরা খুব সহজে এখানে জানতে পারি। এর আরেকটা দিক রয়েছে শেখার জৈবিক পদ্ধতি, যাকে আমরা বায়োলজিক্যাল ফাউন্ডেশন অফ লার্নিং বলি। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শিক্ষায় জেনেটিক্স বা মস্তিষ্কের গঠন এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলিকে কিভাবে দেখা হয় বা এই প্রক্রিয়াগুলির ভূমিকা অধ্যয়ন করা কিভাবে হবে, সেটাও কিন্তু আমরা এর উপর নজর দিতে পারি। আরেকটা ক্ষেত্র হতে পারে সেটা হচ্ছে শিক্ষায় আচরণগত বিজ্ঞান, যাকে আমরা আচরণের ধারণ এবং শেখার ওপর তাদের প্রভাব বিশ্লেষণ কীভাবে সেটা জানতে পারবো। অন্যদিকের আরেকটা দিক আমরা দেখতে পারি যে শেখা এবং বিবর্তনীয় প্রক্রিয়াগুলি শেখার ক্ষমতাকে কিভাবে গঠন করে তা তদন্ত করা। এবার আমরা যদি থিওরিটিক্যাল ফাউন্ডেশন যদি বলি, তাহলে আমরা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যে সমস্ত রিসার্চের ব্যাপারগুলো দেখেছিলাম, এখানেও অনেকটা এইরকমই ব্যাপারগুলো আমরা দেখতে পাবো। যেমন আচরণগতবাদ, গঠনবাদী জ্ঞানীয় বিজ্ঞান, যাকে আমরা কনস্ট্রাকটিভিজম কগনিটিভ সায়েন্স বলি, আচরণগতবাদকে বিহেভিয়ারিজম বলি, এবং শিক্ষাগত স্নায়ুবিজ্ঞান বা এডুকেশনাল নিউরোসায়েন্স। তো এগুলোর মাধ্যমেও কিন্তু আমরা এদের গবেষণা বা অ্যাপ্রোচগুলোকে আমরা কনসিডার করতে পারি। আবার যেভাবে আমরা এই অ্যাপ্রোচগুলোর কথা বললাম বা শিক্ষার জন্য প্রাকৃতিক বিজ্ঞান পদ্ধতির তাত্ত্বিক কাঠামো, যে কাঠামোটা বললাম, সেই কাঠামোর সাথে সাথে এখানে গবেষণার কথাও আমরা বলতে পারি। যেমন সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে বলেছিলাম, এখানেও কিন্তু আমরা পরীক্ষামূলক অধ্যয়ন বা নিউরো সায়েন্টিফিক টুলস বা লংগিটিউডিনাল স্টাডি বা অনুদৈর্ঘ্য অধ্যয়ন, এগুলো করেও কিন্তু আমরা এই যে রিসার্চের কাজগুলো ঠিকমতো করে আমরা করে নিতে পারি। এবার আসি আমরা এদের মধ্যে কীরকম সম্পর্ক রয়েছে। এই আন্তঃবিভাগীয় পদ্ধতির সম্পর্ক বা আন্তঃবিভাগীয় পদ্ধতি কীরকম রয়েছে এটা জানতে গেলে শিক্ষাগত মনোবিজ্ঞান অর্থাৎ এডুকেশনাল সাইকোলজির সাথে কিভাবে এগুলো যুক্ত। যেমন আমরা বলি মানুষের শিক্ষা বোঝার জন্য জ্ঞানীয় বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানকে একত্রিত করে, লার্নিং অ্যানালাইসিস করতে হেল্প করে, শিক্ষার যে পলিটিক্যাল বা পলিসি এগুলোকে আমরা তুলে ধরতে সাহায্য করে। তো এই সমস্ত জিনিস কিন্তু আমরা বিশেষভাবে দেখলাম। এইবারে যদি আমরা এই দুটো বিষয়কে আলাদাভাবে পার্থক্য দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞান পদ্ধতি এবং প্রাকৃতিক বিজ্ঞান পদ্ধতির কতগুলো ফোকাস এরিয়া রয়েছে। তো সেগুলো আমরা বলতে পারি যে সামাজিক বিজ্ঞান পদ্ধতি সমাজ, সংস্কৃতি এবং প্রতিষ্ঠানকে ফোকাস করে, এবং প্রাকৃতিক বিজ্ঞান জীবন বিজ্ঞান, মস্তিষ্কের কার্যকারিতা, শারীরবিদ্যা ইত্যাদিকে ফোকাস করে।
এখানে আমরা আগেই বললাম যে গুণগত এবং মিশ্রগত প্রক্রিয়ার মাধ্যমে রিসার্চ করতে পারি, যেটা আমরা সামাজিক বিজ্ঞান পদ্ধতিতে ঘটে থাকে, এবং প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষামূলক এবং পরিমাণগত পদ্ধতি এটা আমরা করতে পারি। এই দুরকম পার্থক্য আমরা খুব সহজেই মেপে নিতে পারলাম। এর যদি লক্ষ্য আমরা দেখি, তাহলে সামাজিক বিজ্ঞানের লক্ষ্য হচ্ছে সামাজিক পরিবর্তন এবং সমতা বজায় রাখাটা এর উদ্দেশ্য, এবং বা এর গোল বলতে পারি বা লক্ষ্য বলতে পারি। এবং প্রাকৃতিক বিজ্ঞানের যে লক্ষ্য সেটা আমরা বলতে পারি জ্ঞানীয় স্তরে শেখার উন্নতি। সুতরাং আমরা যদি উপসংহার হিসাবে এটাকে দেখি, তাহলে আমরা কী কী পড়লাম, যে আমরা এখানে আমাদের যে পাঠ্যক্রম কিভাবে তৈরি করছি, আমাদের ক্লাসরুমকে কিভাবে অ্যারেঞ্জ করছি বা পরিকল্পনা করছি, বিভিন্ন ধরনের যে প্রতিফলনমূলক এবং সমালোচনামূলক বিশ্লেষণ করা, শেখার ওপর কীরকম জোর দেওয়া, সোসাইটির সাথে বা সমাজের সাথে আমাদের বিজ্ঞান অর্থাৎ ন্যাচারাল সায়েন্সের কীরকম সম্পর্ক, সোশ্যাল সায়েন্সের মধ্যে কীরকম সম্পর্ক, এই সমস্ত জিনিস কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। এর উপর ভিত্তি করে আমরা যদি কিছু কার্যকলাপ দেখি, তাহলে আমরা জানতে পারবো যে কিভাবে সামাজিক এবং প্রাকৃতিক বিজ্ঞানের দৃষ্টিকোণ শিক্ষার ক্ষেত্রে একে অপরের পরিপূরক হিসাবে দাঁড়ায়। সেটা এক ধরনের অ্যাক্টিভিটি বা কার্যকলাপ করতে পারি। দ্বিতীয় কার্যকলাপ আমরা এভাবেও করতে পারি, শিক্ষা কি অধ্যয়নের ক্ষেত্র হিসাবে একটি সামাজিক বিজ্ঞান? বা আরেকটা প্রশ্ন বা আরেকটা কার্যকলাপের মাধ্যমেও আমরা এই সমস্ত পদ্ধতিকে ঠিকমতো করে করতে পারি, কম্পাইল করতে পারি, কনযোগ করতে পারি, সংযোগ করতে পারি। তো সেটা আমরা বলতে পারি যে কিভাবে সামাজিক বিজ্ঞান এবং প্রাকৃতিক বিজ্ঞান থেকে ধারণার সংহতকরণ শিক্ষার বোঝাপড়া এবং অনুশীলনকে উন্নত করে। তো এই বিষয়গুলোর ওপর যদি আমরা নজর দিয়ে কার্যকলাপ যদি করি, নিশ্চয়ই খুব সহজে আমরা সমস্ত যে ধারণা পরিষ্কার করে নিতে পারব। ধন্যবাদ।